আসসালামু আলাইকুম সবাইকে। দেখতে দেখতে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে লেকচার 4 এ হাজির হয়েছি। তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে তোমার জন্য এই লেকচারটা বোঝা অনেক বেশি সহজ, আর যদি না দেখে থাকো তাহলে দেখলে তোমার জন্য আরো বেশি সহজ হবে। সো আমরা আজকের লেকচারে যে বিষয়টা আলোচনা করব, আমরা প্রথমে একটু সুনজরে দেখব, সেটা হচ্ছে কৃষি ঋণ। পরীক্ষার প্রশ্নে প্রতি বছরই কৃষি থেকে যখন প্রশ্ন হয়, সাধারণত এই কৃষি ঋণ টপিকটা থেকে সিকিউ প্রশ্ন হবেই হবে, এমনটা আমরা দেখতে পাই। এমনকি তোমাদের কলেজের পরীক্ষাগুলোতে দেখবা এই টপিকটা থেকে সৃজনশীল প্রশ্ন দিচ্ছে। সেজন্য আমি অনেক সময় মজা করে বলি, না আসলে আমার দোষ, আর না পারলে এই টপিক থেকে সৃজনশীল প্রশ্ন সেটা হচ্ছে তোমার দোষ। এখান থেকে 10 মার্কসের একটা সৃজনশীল প্রশ্ন তুমি ধরে রাখতে পারো, কারণ এই অধ্যায়ের মধ্যে যে কয়টা টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এর মধ্যে এই কৃষি ঋণ টপিকটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমরা একটু পুরো ডিটেলসে আলোচনা করি। প্রথম আমরা একটু দেখব কৃষি ঋণ বলতে আসলে কি বোঝায়। আমি একেবারে নিজের ভাষায় সহজ করে উপস্থাপন করি, সেটা হচ্ছে কৃষি কাজে ব্যবহারের জন্য যেই ঋণের প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে কি কৃষি ঋণ। তাহলে কৃষি কাজে ব্যবহারের জন্য যেই ঋণের প্রয়োজন হয় তাকে বলবো আমরা কৃষি ঋণ। একটু বইয়ের ভাষায় দেখে আসি কৃষি ঋণ বলতে কি বোঝায়। দেখো, কৃষি এবং কৃষি সংশ্লিষ্ট উৎপাদন ক্ষেত্রে বিভিন্ন উৎপাদিত পণ্যের প্রক্রিয়াকরণ, পরিবহন, বাজারজাতকরণ মানে বিপণন ইত্যাদি কাজের জন্য যেই ঋণের প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে কৃষি ঋণ। আমি একটু সহজ ভাষায় একটা মুখে বলে দিলাম, আর একটা বইয়ের ভাষায় একটু বড় করে দিলাম, তাই তুমি মনে রাখতে পারো। আরেকটা ডেফিনেশন দিলাম এখানে মনে রাখার জন্য একটু বড় করে, যাতে পরীক্ষার খাতায় তুমি তোমার মতো করে কয়েকটা ডেফিনেশন বিভিন্নভাবে লিখতে পারো। দেখো, প্রথমে কৃষিকাজ সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি, বীজ, সার, কীটনাশক, ভূমি, তারপর হচ্ছে সমতলকরণ মানে মাটি সমতলকরণ, খাল খনন, উৎপাদিত পণ্য বাজারজাতকরণ, হিমাগার নির্মাণ মানে সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ, এরপর হচ্ছে শস্য বীজ সংরক্ষণ ইত্যাদি ব্যয় নির্বাহের জন্য কৃষক যেই ঋণ গ্রহণ করে তাকে বলা হচ্ছে কৃষি ঋণ। অলমোস্ট আমি 3টা ডেফিনেশন দিয়েছি। পরীক্ষার খাতায় যেটা তোমার কাছে সহজ মনে হয় সেটা তুমি সুন্দর করে লিখো, তবে সাবধান বানান যাতে ভুল না হয়, কারণ বানান ভুল হওয়া মানে এটা দেখতে দৃষ্টিকটু দেখায় এবং পরীক্ষায় নাম্বার দেওয়ার সময় টিচার কিন্তু কম নাম্বার দেয়, সেজন্য বানান ভুল করা যাবে না। আচ্ছা, কৃষকের প্রয়োজন এবং উদ্দেশ্য অনুসারে কৃষি ঋণকে 4টি ভাগে ভাগ করা হয়। তাহলে কৃষকের প্রয়োজন এবং উদ্দেশ্য অনুসারে কৃষি ঋণকে আমরা 4টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এই ক্যাটাগরিগুলো গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে সময়ের ভিত্তিতে, 2 নম্বর হচ্ছে উদ্দেশ্যের ভিত্তিতে মানে কেন নিচ্ছে সেটার উপর ভিত্তি করে, 3 নম্বর হচ্ছে বন্ধকি জমিনের উপর ভিত্তি করে, আর 4 নম্বর হচ্ছে ব্যক্তিগত এজেন্সির উপর ভিত্তি করে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সময়ের ভিত্তিতে। এটা একটু স্টার মার্ক দাও, যেটার উপর আমি স্টার দিচ্ছি তুমিও দিয়ে দাও, কারণ গুরুত্বটা পরীক্ষার হলেই বুঝবা। আর উদ্দেশ্যের ভিত্তিতে এই দুটো একটু স্টার দিয়ে দাও, কারণ এই দুইটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। আমি প্রথমে বলেছি কৃষি ঋণ থেকে প্রশ্ন হয়, আবার কৃষি ঋণের কোন টপিক থেকে প্রশ্ন হয় সেটার উপর আবার স্টার মার্ক দিয়ে দিলাম। বাকি দুইটাও প্রশ্ন হয় কিন্তু কম গুরুত্বপূর্ণ, লেস ইম্পর্টেন্ট। যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটার উপর আমি কি করেছি স্টার মার্ক করেছি। এখন আমরা দেখব প্রথমে সময়ের ভিত্তিতে কৃষি ঋণ কত ধরনের এবং সেগুলোর ক্লাসিফিকেশন কি কি। একটু প্রথমে দেখবো আমরা। দেখো, সময়ের ভিত্তিতে কৃষি ঋণকে 3 ভাগে ভাগ করা যায়। যারা কমার্সের মানুষ এরা কিন্তু দেখা মাত্র বলে দিবে। একটা হচ্ছে স্বল্প মেয়াদী ঋণ, 2 নম্বর হচ্ছে মধ্যমেয়াদী ঋণ, 3 নম্বর হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ। তবে ভুল হবে অন্য এক জায়গায়, ফিন্যান্সের ভাষার সাথে অর্থনীতির ভাষার একটু পার্থক্য আছে, সেই জন্য সময়টার মধ্যে একটু পার্থক্য আছে। দেখো, কৃষি ঋণকে আমরা সময়ের ভিত্তিতে 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্বল্প মেয়াদী, 2 নম্বর হচ্ছে মধ্যমেয়াদী, 3 নম্বর হচ্ছে দীর্ঘমেয়াদী। দেখো, স্বল্প মেয়াদী মানে হচ্ছে যেটা হচ্ছে 15 মাসের মধ্যে, কত মাস, 15 মাসের মধ্যে, এটা হচ্ছে স্বল্প মেয়াদী। আবার মধ্যমেয়াদী হচ্ছে 15 মাস থেকে 5 বছর, 15 মাস থেকে কত বছর, 5 বছর, এটা হচ্ছে মধ্যমেয়াদী। আর দীর্ঘমেয়াদী হচ্ছে 5 থেকে 20 বছর, 5 থেকে কত বছর, 20 বছর, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী। তাহলে একটু আমরা পুরো ডিটেলসে দেখি। স্বল্প মেয়াদী ঋণ, যেই ঋণের টাকা 15 মাস বা তার কম সময়ের মধ্যে পরিশোধ করতে হয় তাকে বলা হচ্ছে স্বল্প মেয়াদী কৃষি ঋণ। সাধারণত এই ঋণ কেন গ্রহণ করা হয়? দেখো, 1 নাম্বার, একজন কৃষক বীজ কেনার জন্য, সার কেনার জন্য, কীটনাশক ঔষধ কেনার জন্য, গরু মহিষের খাবার
ক্রয়ের জন্য স্বল্পমেয়াদী ঋণ গ্রহণ করে থাকে। তাহলে এখানে আমার দুইটা বিষয়, একটা হচ্ছে স্বল্পমেয়াদী ঋণ কাকে বলে, 2 নাম্বার হচ্ছে এটা কত সময়ের জন্য, তাহলে 15 মাসের জন্য, 3 নাম্বার হচ্ছে কোন কোন দ্রব্য ক্রয়ের জন্য স্বল্পমেয়াদী ঋণ সংগ্রহ করে। এমসিকিউতে প্রশ্ন আসে, উদ্দীপকে এমসিকিউ থাকে এরকম, উদ্দীপকের জনাব তামিম সাহেব একজন কৃষক, তিনি স্বল্পমেয়াদী কৃষি ঋণ নিয়েছেন কৃষি ব্যাংক থেকে। এখন ঘ নাম্বার প্রশ্ন তোমাকে বলবে যে কৃষি ঋণ কেন নিয়েছেন, উদাহরণগুলো কোন কোন ক্ষেত্র, তাহলে তোমাকে বলতে হবে বীজ, সার, কীটনাশক ঔষধ, গবাদি পশুর খাবার ক্রয়ের জন্য। এক কথায় তোমাকে উত্তর দিতে হবে। আচ্ছা 2 নাম্বার আমরা দেখবো হচ্ছে মধ্যমেয়াদী ঋণ। কোন মেয়াদী? মধ্যমেয়াদী। দেখো যেই ঋণের টাকা 15 মাস বা 15 মাস থেকে শুরু করে 5 বছরের মধ্যে পরিশোধ করতে হয় তাকে বলা হচ্ছে মধ্যমেয়াদী কৃষি ঋণ। এবং সাধারণত গরু ক্রয়ের জন্য, মহিষ ক্রয়ের জন্য, ক্ষুদ্র যন্ত্রপাতি ক্রয়ের জন্য, যন্ত্রপাতি মেরামত কাজের জন্য মধ্যমেয়াদী ঋণ গ্রহণ করা হয়। তার মানে 1 নম্বর হচ্ছে গরু ক্রয়, মহিষ ক্রয়, 2 নম্বর হচ্ছে ক্ষুদ্র যন্ত্রপাতি ক্রয় এবং ক্ষুদ্র যন্ত্রপাতি মেরামতের জন্য, সর্বশেষ হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ, যেটা আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেই ঋণের টাকা 5 বছর থেকে 20 বছরের মধ্যে পরিশোধ করতে হয় তাকে বলা হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ। তাহলে যেই ঋণের টাকা 5 বছর থেকে 20 বছরের মধ্যে পরিশোধ করতে হয় তাকে বলা হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ। সাধারণত জমির স্থায়ী উন্নয়নের জন্য, নলকূপ বসানোর জন্য, ট্রাক্টর ক্রয়ের জন্য, বাড়ি যন্ত্রপাতি ক্রয়ের জন্য, পুরনো ঋণ পরিশোধের জন্য সাধারণত এই ধরনের ঋণ গ্রহণ করা হয়। এগুলো এমসিকিউতে আসবেই আসবে, তুমি যতই বলো না কেন বন্দুকের গুলি মিস হতে পারে, এগুলো থেকে এমসিকিউ মিস হবে না। সেটা হচ্ছে কোনটা দেখো, দীর্ঘমেয়াদী ঋণ কেন নেওয়া হয়, এমসিকিউতে অপশনগুলো দেওয়া থাকবে, তোমাকে সঠিক অ্যান্সার করতে হবে। আশা করি তোমাদের সবার জন্য প্রাণবন্ত হয়েছে কোনটা স্বল্পমেয়াদী, কোনটা মধ্যমেয়াদী, কোনটা দীর্ঘমেয়াদী, যাতে মনে রাখতে পারো। যদি মনে রাখতে পারো তাহলে কমেন্টে জানাও স্বল্পমেয়াদী ঋণ কত মাসের হয়, দীর্ঘমেয়াদী ঋণ কত বছরের হয়, আবার মধ্যমেয়াদী ঋণ কত মাস থেকে কত বছর হয়, একটু কমেন্টে জানাও, তাহলে তোমার জন্য মনে রাখাটা সহজ হবে। কমেন্টে জানানো মানে কি জানো, এটা হচ্ছে একবার লিখে ফেলা। আমরা ছোটবেলায় শিখছিলাম, আমাদের টিচাররা যখন আমাদেরকে বলতো যে একবার লিখা মানে 10 বার পড়া সমান, কথাটাকে এখন একটু আধুনিক যুগে একটু কথাটা ভিন্ন হয়ে যাবে। একবার কমেন্ট করা মানে 10 বার পড়া সমান, কারণ কমেন্ট করলে তোমার লেখার কাজটা কি হবে, শেষ হবে। সো আমরা দেখি এরপরে টপিক আমাদের যেটা, সেটা হচ্ছে উদ্দেশ্যের ভিত্তিতে কৃষি খামার কয় ধরনের, একটু আমরা দেখি। দেখো প্রথমে উদ্দেশ্যের উপর ভিত্তি করে কৃষি ঋণ 3 ভাগে ভাগ করা হয়। তার উদ্দেশ্যের উপর ভিত্তি করে কৃষি ঋণকে 3টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উৎপাদনশীল কৃষি ঋণ, 1 নাম্বার কি হবে উৎপাদনশীল কৃষি ঋণ, 2 নাম্বার হচ্ছে অনুৎপাদনশীল কৃষি ঋণ, 3 নাম্বার হচ্ছে ভোগ্য ঋণ। তাহলে দেখো উৎপাদনের উদ্দেশ্যের উপর ভিত্তি করে আমরা বলতে পারি কৃষি ঋণ 3 ধরনের। একটা হচ্ছে উৎপাদনশীল, তার মানে উৎপাদন কাজে ব্যবহার করার জন্য যে ঋণ নেওয়া হয় তাকে বলা হচ্ছে উৎপাদনশীল কৃষি ঋণ। 2 নাম্বার অনুৎপাদনশীল, তার মানে এটা দিয়ে উৎপাদনের কাজে আসবে না, অনুৎপাদনশীল যেটা উৎপাদন কাজে আসবে না, সাধারণত বউ বাচ্চা লালন পালন, বিয়ে শাদী, তারপর হচ্ছে গায়ে হলুদ যা যা আছে, মামলা মোকদ্দমা, এই কাজগুলো করার জন্য যে ঋণ নেওয়া হয় সেটা হচ্ছে অনুৎপাদনশীল কৃষি ঋণ। আর সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে ভোগ্য ঋণ, তার মানে জীবন ধারণের জন্য, বেঁচে থাকার জন্য যেই ঋণ নেওয়া হয় তাকে বলা হচ্ছে ভোগ্য ঋণ। তার উৎপাদনশীল কৃষি ঋণ উৎপাদনে কাজে লাগে, অনুৎপাদনশীল কৃষি ঋণ উৎপাদনে কাজে লাগে না। আর ভোগ্য ঋণ ভোগের জন্য যে ঋণ নেওয়া হয়। এটা একটু বিস্তারিত আমরা দেখি। দেখো যে সকল ঋণ উৎপাদনের ক্ষেত্রে সরাসরি ভাবে প্রভাব বিস্তার করে তাকে বলা হচ্ছে উৎপাদনশীল কৃষি ঋণ। উদাহরণ কি কি দেখো, এটা হচ্ছে বীজ, সার, কীটনাশক, গভীর এবং অগভীর নলকূপ, এরপর হচ্ছে হিমাগার নির্মাণ ইত্যাদি কাজে হচ্ছে উৎপাদনশীল কৃষি ঋণ ব্যবহার করা হয়। আবার অনুৎপাদনশীল কৃষি ঋণ কোন কাজে, এটা হচ্ছে অনুৎপাদনশীল কৃষি ঋণ। অনুৎপাদনশীল কৃষি ঋণ দেখো মামলা মোকদ্দমা, ছেলে মেয়ের বিয়ে শাদী, ধর্মীয় ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠান, জন্ম মৃত্যু ইত্যাদি কাজ সম্পূর্ণ করার জন্য কৃষক যে ঋণ গ্রহণ করে তাকে বলা হচ্ছে অনুৎপাদনশীল কৃষি ঋণ। এখানে একটা প্রশ্ন থাকতে পারে, জন্ম মৃত্যুর সময় খরচ কিসের? দেখবা আমাদের দেশে এগুলা আসলে কুসংস্কার বলে তুমি যাই বলো, জন্মের সময় আকিকা এটা কিন্তু সুন্নতি কাজ, কিন্তু এর বাইরে আরো অনেক ধরনের কাজ আছে যেগুলো জন্মের সময় করে থাকে। আবার মৃত্যুর সময় দেখবা 3 দিন পরে ফাতিয়া দে, 4 দিন পরে এইটা দে, 5 দিন পরে ওইটা দে, এই যে কাজগুলা করে এটার জন্য যে ঋণ সংগ্রহ করা হয় তাকে বলা হচ্ছে কি অনুৎপাদনশীল কৃষি ঋণ। এবং সর্বশেষ আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভোগ্য ঋণ। এবং ভোগ্য ঋণটা একটু আমরা সহজে দেখি। দেখো ভোগ্য ঋণ হচ্ছে যেটা ভোগ্য দ্রব্য, যেমন
সাধারণত বন্যা বন্যা অথবা হচ্ছে খরা অথবা ঘূর্ণিঝড়, সাইক্লোন ইত্যাদি কারণে ফসলের ক্ষতি হলে কৃষক জীবিকা নির্বাহের জন্য যে ঋণ গ্রহণ করে তাকে বলা হচ্ছে ভোগ্য ঋণ। তাহলে বন্যার কারণে, খরার কারণে, ঘূর্ণিঝড়ের কারণে, সাইক্লোনের কারণে ফসলের যখন ক্ষতি হবে, কৃষক তার জীবন ধারণের জন্য যেই ঋণ গ্রহণ করে তাকে বলা হবে ভোগ্য ঋণ। আশা করছি তোমরা সহজে মনে রাখতে পারবা যে কোনটা কোন ঋণের মধ্যে পড়ছে। আচ্ছা, এরপর দেখো বন্ধকির দিক থেকে কৃষি ঋণকে আবার দুই ভাগে ভাগ করা হয়। বন্ধকি ঋণ মানে দেখো ঋণ নেওয়ার ক্ষেত্রে তোমাকে বন্ধক রাখতে হবে, এটাই হচ্ছে বন্ধকি ঋণ। দেখো প্রথমে জমি বন্ধক রেখে ঋণ গ্রহণ, ঋণের টাকা পরিশোধের নিশ্চয়তা প্রদানের জন্য অস্থাবর সম্পত্তির অতিরিক্ত বন্ধক রেখে ঋণ গ্রহণ। অস্থাবর মানে হচ্ছে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি যেটা হস্তান্তর করা যাচ্ছে। যেমন আমরা সহজে যদি বলি, যেমন কোন একটা জমি বা কোন একটা দালান কোঠা, কোন একটা যন্ত্রপাতি বন্ধক রেখে যে ঋণ নেওয়া হয়। আবার এটা না করে বন্ধকবিহীন ঋণ নিতে পারে, যেমন বন্ধু বান্ধব থেকে, আত্মীয় স্বজন থেকে, গ্রাম্য মহাজন থেকে, দালাল থেকে, এরপর হচ্ছে ভূস্বামীর কাছ থেকে, ভূস্বামী মানে হচ্ছে জমিদার, তাদের কাছ থেকেও ঋণ গ্রহণ করতে পারে, এক্ষেত্রে কোনো বন্ধক দিতে হয় না। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে ব্যক্তিগত এজেন্সির ভিত্তিতে এবং কৃষির ঋণ যে সংগ্রহ করবে, কোন কোন ক্ষেত্র থেকে কৃষি ঋণ সংগ্রহ করবে সেই বিষয়টা একটু এক নজরে চোখ বুলিয়ে আসি। দেখো সাধারণত কৃষি ঋণের উৎসকে দুটি ভাগে ভাগ করা যায়। তাহলে কৃষি ঋণের উৎসকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটু সবাই বলো তো আমার সাথে, কৃষি ঋণের উৎসকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস, এক নম্বর হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস। প্রাতিষ্ঠানিক উৎস একটা হচ্ছে আনুষ্ঠানিক, একটা হচ্ছে উপানুষ্ঠানিক। মানে প্রাতিষ্ঠানিক উৎসকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আনুষ্ঠানিক, একটা হচ্ছে উপানুষ্ঠানিক, আরটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস। আমি এগুলা বিস্তারিত আলোচনা করার আগে তোমার জন্য সহজ করে দেখো, প্রাতিষ্ঠান মানে যেটা একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান থাকবে, যেমন প্রাতিষ্ঠানিক, যেমন আমরা বলতে পারি হচ্ছে ব্যাংক, এটা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক রূপ আছে, যেমন সোনালী, রূপালী, জনতা, অগ্রণী, গ্রামীণ ব্যাংক, তারপর হচ্ছে SIBL অথবা হচ্ছে ইসলামী ব্যাংক, এই সবগুলো হচ্ছে কি প্রাতিষ্ঠানিক উৎস। আর উপানুষ্ঠানিক হচ্ছে এটা হচ্ছে NGO, এটা হচ্ছে কি NGO, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি প্রতিষ্ঠান, যেমন গ্রামীণ ব্যাংক, আশা, প্রত্যাশা, ভালোবাসা, হতাশা, নিরাশা, যত বেসরকারি প্রতিষ্ঠান আছে সব হচ্ছে উপানুষ্ঠানিক। আর অপ্রাতিষ্ঠানিক হচ্ছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তার বউ পিটাই, যৌতুক নেওয়া, এই যা যা আছে সব হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস। আশা করি মনে রাখাটা সহজ হবে। প্রাতিষ্ঠানিক মানে হচ্ছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান, আর উপানুষ্ঠানিক হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান NGO যেগুলো, আর অপ্রাতিষ্ঠানিক হচ্ছে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন থেকে ঋণ নেওয়া। একটু পুরো ডিটেলস আমরা একটু দেখে আসি এক নজরে। দেখো বাংলাদেশে ঋণের উৎস সমূহকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অনানুষ্ঠানিক, একটা হচ্ছে উপানুষ্ঠানিক, একটা হচ্ছে আনুষ্ঠানিক। প্রথমে আমরা দেখবো অনানুষ্ঠানিক। অনানুষ্ঠানিক মানে হচ্ছে অপ্রাতিষ্ঠানিক, যেটা অনানুষ্ঠানিক যেই কথা, অপ্রাতিষ্ঠানিক একই কথা। অনানুষ্ঠানিক যেই কথা, অপ্রাতিষ্ঠানিক একই কথা। অনানুষ্ঠানিক যে কথা, অপ্রাতিষ্ঠানিক একই কথা। একই কথা বারবার বলছি যাতে মাথার মধ্যে গেঁথে যায়, যাতে তুমি সহজে মনে রাখতে পারো। দেখো ঋণের দানের জন্য প্রথমে ডেফিনেশন একটু দেখো, ঋণ দানে যেসব উৎস সরকারি বিধি বা নিয়ম বহির্ভূত পরিচালিত হয় সেসব উৎসকে অপ্রাতিষ্ঠানিক উৎস বলা হয়। অনানুষ্ঠানিক ঋণের প্রধান উৎসগুলো কি কি দেখো, এক নম্বর হচ্ছে আমরা যদি দেখি গ্রাম্য ব্যবসায়ী এবং দোকানদারের কাছ থেকে ঋণ নেওয়া, ধনী কৃষকের কাছ থেকে ঋণ নেওয়া, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব থেকে ঋণ নেওয়া। এরপর হচ্ছে গ্রাম্য মহাজন থেকে ঋণ নেওয়া, তারপর পড়িয়া বা ব্যাপারী, পড়িয়া মানে দালাল আর কি বা জমিদার, গ্রাম্য ব্যক্তিবর্গ থেকে ঋণ নেওয়া। তাহলে এটা হচ্ছে দালাল, যেটা আমরা ব্রোকার বলি আর কি ইংলিশে, যেটাকে আমরা কি বলি ব্রোকার বলি, তাদের কাছ থেকে কি নেওয়া ঋণ নেওয়া। এটা হচ্ছে অনানুষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক। অনানুষ্ঠানিক যে কথা, অপ্রাতিষ্ঠানিক একই কথা, অপ্রাতিষ্ঠানিক উৎস একই কথা, দুইটা কিন্তু একই শব্দ, যাতে তুমি সহজে মনে রাখতে পারো। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে পরের টপিক আমরা দেখবো হচ্ছে সেটা হচ্ছে দেখো অনানুষ্ঠানিকের ক্ষেত্রে এরপর আমরা যে বিষয়টা সে দেখবো আনুষ্ঠানিক ঋণের উৎস। আনুষ্ঠানিক মানে একটু আগে বলেছিলাম যেটা কোনো ব্যাংক থেকে নেওয়া হয়। যেমন একটা প্রথমে আমরা ডেফিনেশন দেখি, যেসব উৎস সরকারি ঋণ দানের বিধি বা নিয়মের অন্তর্ভুক্ত সে সমস্ত উৎসগুলোকে বলা হয় আনুষ্ঠানিক। বিত্তশালী ব্যক্তির উৎসও বলা যেতে পারে। এবং আনুষ্ঠানিক
অনানুষ্ঠানিক যেটা, আনুষ্ঠানিক আমরা যেটা বলছি যে আনুষ্ঠানিক ঋণের উৎস বা প্রাতিষ্ঠানিক, আনুষ্ঠানিক যেই কথা, প্রাতিষ্ঠানিক একই কথা। আমি একটু লিখে দিই যাতে মনে রাখাটাও সহজ হয়। প্রাতিষ্ঠানিক যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক মানে বাংলাদেশের সকল বাণিজ্যিক ব্যাংক। এরপর হচ্ছে সমবায় ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ভূমি বন্ধকি ব্যাংক, গ্রামীণ ব্যাংক, না গ্রামীণ ব্যাংক এখানে আসবে না, গ্রামীণ ব্যাংক হচ্ছে এনজিওতে আসবে, উপ আনুষ্ঠানিকের মধ্যে আসবে। এরপর হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী কি উন্নয়ন বোর্ড, এটা কিন্তু অনানুষ্ঠানিক উৎসের মধ্যে পড়বে। আচ্ছা, এরপরে সর্বশেষ উপ আনুষ্ঠানিক, উপ আনুষ্ঠানিক একটু দেখে ফেলো তো। দেখো উপ আনুষ্ঠানিক, উপ আনুষ্ঠানিকের মধ্যে 1 নম্বর হচ্ছে এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, ওই যেগুলো আছে যেমন আশা, প্রত্যাশা, ভালোবাসা, হতাশা, নিরাশা, যা যা আছে এই সবগুলো হচ্ছে এনজিও। আবার গ্রামীণ ব্যাংক, পৃথিবীর বুকে এমন একটা শব্দ যেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক, ব্যাংক শব্দটা আছে কিন্তু সেটা কিনা আনুষ্ঠানিক না, সেটা বাংলাদেশ ব্যাংকের আইন মানে না, তাদের ব্যক্তিগত আইনের উপর বা তাদের নিজেদের অভ্যন্তরীণ আইনের উপর পরিচালিত হয়, সেটা হচ্ছে উপানুষ্ঠানিকের উৎস। আশা করি তোমরা সহজে মনে রাখতে পারবা কোনটা আনুষ্ঠানিক, কোনটা অনানুষ্ঠানিক, কোনটা উপানুষ্ঠানিক, তারপর কোনটা প্রাতিষ্ঠানিক, কোনটা অপ্রাতিষ্ঠানিক। আমি আরেকবার একদম সহজ করে সিম্পলি তোমাদেরকে একটু দেখাই। দেখো প্রাতিষ্ঠানিক, একটু মনোযোগ দিয়ে দেখো, প্রাতিষ্ঠানিক মানে হচ্ছে যেগুলা ব্যাংক, প্রাতিষ্ঠানিক মানে কি যেগুলা ব্যাংক, এই সব হচ্ছে প্রাতিষ্ঠানিক। আবার এটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক, যেটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে নেওয়া হয়, এই সব হচ্ছে কি অপ্রাতিষ্ঠানিক। এখন এই প্রাতিষ্ঠানিককে দুইটা ভাগে ভাগ করে, প্রাতিষ্ঠানিক আবার 2 ভাগে ভাগ করে। একটা হচ্ছে আনুষ্ঠানিক, একটা কি হবে আনুষ্ঠানিক মানে হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, এগুলো হচ্ছে আনুষ্ঠানিক উৎস। আবার আরেকটা হচ্ছে অনানুষ্ঠানিক, অনানুষ্ঠানিক মানে হচ্ছে দেখো, অনানুষ্ঠানিক মানে হচ্ছে ওই যে এনজিও, আর একটা হচ্ছে গ্রামীণ ব্যাংক, এই দুইটা জানলে হবে। অনানুষ্ঠানিক মানে হচ্ছে এনজিও এবং গ্রামীণ ব্যাংক। আর অপ্রাতিষ্ঠানিক এটা তার গুরুত্ব হচ্ছে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তারপর হচ্ছে ফড়িয়া বা হচ্ছে দালাল অথবা হচ্ছে যে কোনো জমিদার, তাদের কাছ থেকে কি করা ঋণ সংগ্রহ করা। আশা করি তোমরা সবাই এই লেকচারটি বুঝতে পেরেছো। কৃষি ঋণের ক্ষেত্রে কৃষি ঋণের উৎস কি কি, সময়ের ভিত্তিতে, বন্ধকি ঋণের ভিত্তিতে আমরা আলোচনা করেছি, সেই সাথে আলোচনা করেছি কৃষি ঋণের উৎস সমূহ। এই 2টা টপিক থেকে প্রতি বছরই সৃজনশীল প্রশ্ন হয়। তোমাদের জন্য আরো একটি মজার বিষয় হচ্ছে আমরা এই অধ্যায়ের উপর ভিত্তি করে তোমাদের জন্য এমসিকিউ ক্লাস রেখেছি এবং তোমাদের জন্য রেখেছি সৃজনশীল ক্লাস, সিকিউ ক্লাস। সেই ক্লাসগুলো তোমরা দেখলে টপিক ভিত্তিক আলোচনা শেষ, সেটার উপর এমসিকিউ ক্লাস, সিকিউ ক্লাস যদি দেখো তাহলে পরিপূর্ণ একটা প্রস্তুতি তোমার হয়ে যাবে কিভাবে পরীক্ষা অ্যান্সার করতে হবে। সেই ক্লাসগুলো অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তুমি একটু দেখে নিও, অথবা আমাদের ফেসবুক পেজ কমার্স একাডেমি এবং আর্টস একাডেমি ফেসবুক পেজ ফলো করলে সেখানেও তুমি পুরো ডিটেলসে দেখতে পারবা। তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো। আশা করছি ইনশাআল্লাহ অনেক অনেক ভালো করতে পারবা। ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না। So that's all for today. Thank you so much. Hope to see you again another day with another topic. Till then, Allah Hafiz সবাইকে।